গল্প তুমি ইলেকশন্ত নামে। লেখিকা রিমঝিম বৃষ্টি। পার্ট ২। ইরাদ রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে মায়ের থেকে সরে এলো, তারপর সোফায় গিয়ে বসে পড়ল। সামনে থাকা ইমদাদুল ছেলের এমন মুখখানা দেখে এগিয়ে গিয়ে সামনে দাঁড়াল আর বলল, বাবাকে দেখছি ভুলেই গেছ, পাশে যে রয়েছে তা চোখে দেখনি? ইরাদ সোফায় মাথা এলিয়ে চোখ বন্ধ করে বলে উঠল, চোখে তো দেখেছি। আর কি করব, টেস্ট করেও দেখব নাকি সেটা মাকে বলো, আমায় না। ছেলের এমন লাগামহীন কথা শুনে ইমদাদুল মুখ কুঁচকে ফেলল, পাশ ঘুরে স্ত্রীর পানে তাকাতেই ইভা ইশারায় চুপ করতে বলল। আয়েশা শিউলির দিকে তাকিয়ে বলল, কি রে দামরি, তুই কি খাড়াইয়া খাড়াইয়া দেখবি, যা ওর জন্য ঠান্ডা কিছু নিয়ে আয়। শিউলি এক নজর ইরাদের দিকে তাকাতেই ইরাদের তীক্ষ্ণ নজর চোখে পড়ল। শিউলির বয়স হবে ২১ বছর। আগে তার মা এ বাড়িতে কাজ করত। তারপর সে মারা যাওয়ার পর থেকেই তার মেয়ে এই বাড়িতে থাকে আর কাজ করে। তার কেউ নেই জন্য ইমদাদুল এ বাড়িতেই থাকতে দিয়েছে, এমনকি তার পড়ার মেধা ভালো জন্য কাজের পাশাপাশি পড়াশোনার জন্য খরচ দেয়। শিউলি ওড়নাখানা আঙুলে পেঁচাইতে পেঁচাইতে ইভার দিকে তাকিয়ে বলল, বড় ম্যাডাম, ওইডা আপনার পোলা? আমি তো চোর ভাবছিলাম। ইরাদের কানে যেতেই যেন সে সজাগ হল। সোজা মাথা তুলে বসল, তারপর পায়ের জুতোটা এক ঝটকায় খুলে ফেলল। দূর হতে হুট করেই ছুঁড়ে মারল শিউলির গায়ে। তড়িৎ বেগে জুতো আসতে দেখে শিউলি ছিটকে সরে যায়। ইরাদ দাঁতে দাঁত চেপে বলল, আমারে তোর চোর মনে হল? কাকের মতো তোকে যদি আর চিল্লাইতে দেখছি না, তোর গলা ছিঁড়ে আমি কসাইয়ের কাছে দিয়ে আসব। ইরাদের এমন আচরণে বাড়ির সবাই ভেবলার মতো তাকিয়ে রইল। এদিকে শিউলির ভয়ে ভুলবশত ফের চিৎকার দিয়ে বসল, আল্লাহ গো, এ তো দেহি দানবের মতো! বলেই এক প্রকার দৌড়ে দ্রুত কিচেনে চলে গেল। তার যাওয়া দেখে আয়েশা কপাল চাপড়াতে চাপড়াতে ইরাদের পাশে বসে বলল, তুই ওরে ধমকালি কে? তুই জানিস ওর গলায় কি জোর? একদিন রাইতের বেলায় চোরও ধরছিল ও। ওকে রাইখা ভালোই হয়েছে আমাদের। আমার বুকে চায় দিদা। ইরাদের এই একটা কথায় যেন পুরো বাড়ির সবার মুখের হাসি কেড়ে নিল। গত ৫ বছর আগে যাকে ত্যাগ করে এসেছে তার কোনো অস্তিত্ব এরপর এ বাড়িতেই ছোঁয়নি কেউ। হুট করে বুকে চায় বলাতে সবাই কিছুটা অবাক হল। আয়েশা পাশ থেকে মুখ বাঁকিয়ে বলে উঠল, কিসের বু, ভুলে গেছিস তোকে ও ডিভোর্স পেপার দিয়েছে পাঠিয়ে, সই সময় তোদের আর কোনো সম্পর্ক নেই। সেদিন যে তোরে শ্বশুর বাড়িতে অপমান করল তা ভুলে গেলি? ওই মেয়ের কথা তুললি কোনো মুখ নিয়া তুই? ইরাদ শীতল চাহনি নিক্ষেপ করল আয়েশার দিকে। সূক্ষ্ম হেসে বলল, আমি কিন্তু সাইন করিনি দিদা, তাই আমি চাইলেই আমার বুকে পেতে পারি। ইমদাদুল, দেখত তোর পোলার পাগলের মতো কথাবার্তা কয় কেন? নি চিরল যে না হলে কেউ ওই বুকে চায় আবার। ইমদাদুল এগিয়ে আসতে গেলে তারেক ইমদাদুল এর কাঁধ ধরে থামিয়ে দিয়ে সে এগিয়ে এসে ইরাদের পাশে বসে বলল, ইয়াংম্যান, কি খবর? ট্রেনিং প্লাস বিদেশি ভ্রমণ কেমন কাটল সময় তোমার? জাস্ট ওয়াও চাচ্চু। সিরিয়াসলি, সমুদ্রের মাঝে দিন পার করেছি, একদম ফ্রেশ ছিলাম। তবে দেশে এসে মাইন্ড ফ্রেশের বদলে আরও বিগড়ে গিয়েছে বরং। তারেক এক নজর ভাইয়ের দিকে নরম গলায় বলল, কেন, কিছু হয়েছে? হঠাৎ এমন লাগার কারণ? ইরাদ এক নজর তারেকের দিকে তাকিয়ে অ্যাকুরিয়ামটা হাতে নিয়ে সোজা দাঁড়িয়ে পড়ল। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আমার রুম পরিষ্কার করা আছে কি? ইভা এগিয়ে এসে বলল, তুই বলেছিস যে আসবি, তাহলে পরিষ্কার করে রাখতাম। তোর রুম অবশ্য পরিষ্কারই, শুধু ঝাড়ু দিতে হবে, সব ঢাকা আছে তো। তুই এক কাজ কর, আপাতত গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হো, ততক্ষণে হয়ে যাবে তোর রুম পরিষ্কার। মায়ের কথায় সোজা উপরের রুমের যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে ওঠার জন্য পা বাড়াতেই আয়েশার কথায় থেমে গেল। শোনো দাদু ভাই, এসেছ যখন, বিকেলে একটু কাবিসাকে আসতে বলি, ও তোমাকে দেখার জন্য এমনিতেই পাগল। তোমার আসার খবর পেলে ভীষণ খুশি হবে ও। হু ইজ সি দিদা? যাকে তাকে ডাকবে কেন দিদা? তোমার কি মনে হয় আমি কোনো শপের প্রোডাক্টস? সবেমাত্র এসেছি, রাগিও না প্লিজ। বলেই গটক পায়ে উপরে চলে গেল। ইরাদ যেতেই আয়েশা ইমদাদুলকে কটমটিয়ে বলে উঠল, তোর ছেলের ঝিটকানো এখনও গেল না? আসলে ভালো চাইতে নেই কারোর? বলেই নিজের রুমে চলে গেল। ইমদাদুল আর কিছু বলল না। তারেক জোর করে তাকে নিয়ে বাজারে চলে গেল বাজার করতে। এত বছর বাদে ছেলে এসেছে, ভালোমন্দ রান্না করা উচিত। তারা চলে যেতেই ইভা ছেলের লাগেজ নিয়ে ছুটল উপর ঘরের দিকে, তাকে সাহায্য করার জন্য সুমানাও এগিয়ে গেল। সুমানা আর ইভার মাঝে কোনো মনমালিন্য নেই।
বেশিরভাগ যৌথ পরিবারে যেমন এক যা এর সাথে আরেক যা এর সবর্দা এইসেই লেগেই থাকে, কিন্তু তাদের দুজনের মাঝে সামান্য হিংসা অবধিও নেই। তারা উপরে যেতেই সাবাহ এগিয়ে এসে ইভানের পাশে দাঁড়িয়ে আস্তে করে বলে উঠল, ইভান ভাই, ইরাদ ভাই এমন চটে আছে কেন? আমাদের সাথে কথাও বলল না আজ। বলেই হাতে থাকা আপেলের উপর কচ করে কামড় বসাল। ইভান আরও চোখে তা দেখে এক ঝটকায় আপেলটা কেড়ে নিয়ে বলল, তোর মাথার ব্রেন নষ্ট, গাড়ির মতো ঠিক করলে দুদিন পর যা তাই হয়ে যাবে। ওই মাথা নিয়ে আমার ভাইয়ের মন বোঝা তো দূরের কথা, এক টুকরো থু ফেললে তাও খুঁজে পাবার ব্রেন নেই, তাই হুদাই খাটাস না। বলেই আপেল খেতে লাগলে সাবাহ রোগে কোমরে দুহাত রেখে কিছু উঁচু গলায় বলল, ইভান ভাই, তুমি আমারে খাটাস বললা? ইভান বাঁকা চোখে তাকিয়ে বিরক্ত গলায় বলল, ধুর বেডি কালা নাকি তুই? বললাম খাটাস না, এর মানে ভাবিস না বলেছি। সাবাহ চোখ পিটপিট করতে লাগল। এবার তা দেখে তোমা এগিয়ে এসে সাবাহ পিঠে এক চাপড় মেরে বলল, ফালতু পেচাল না পেরে যা পড়তে বস গিয়ে। যাচ্ছি বাবারে, পরীক্ষার জ্বালায় বাঁচি না। বলেই নিজের রুমে চলে গেল। তার যাওয়ার পানে এক নজর তাকালো ইভান, তারপর উপরে নিজের রুমে চলে গেল, সাথে তোমাও তার রুমে চলে গেল। উত্তরা 11তে গলির মাথায় একটা 3তলা বড় ইউনিট করার বাড়ি। সে বাড়িতে প্রায় 10 থেকে 12 জন পরিবার সহ ভাড়া থাকে। দোতলার একটা ফ্ল্যাট নিয়েই ফারিসা গত 4 বছরের মতো হলো থাকে তুবার সাথে। ফ্ল্যাটটা তেমন বড় না বললেই চলে। ভেতরে 2টো রুম, একটা কিচেন, একটা ওয়াশরুম আর একটা ছোটখাটো বসার রুম। এইটুকুর জন্য তাদের ভাড়া দিতে হয় প্রতি মাসে 5,000 টাকা। ফারিসার তা একার পক্ষে দেওয়া সম্ভবও নয়, তাই তুবাকে বলায় সেও থাকতে রাজি হয়। তুবার পরিবার থাকে চট্টগ্রামে। পড়াশোনার জন্য ঢাকা শহরে তার থাকা। তারও ভাড়া বাড়ুর প্রয়োজন ছিল। ফারিসা ইয়াসকে নিয়ে রুমে ঢুকেই ব্যাগটা পাশে রেখে ইয়াসকে বিছানায় দাঁড় করিয়ে বলল, চলো গোসল করিয়ে দেয় তোমায়, তারপর রান্না করব। ইয়াসের পরনের গেঞ্জি খুলতে গেলে ইয়াস মায়ের গলা জড়িয়ে বলল, বৃষ্টি মাম দিয়ে করব কিন্তু। ফারিসা হেসে বলল, আচ্ছা চলো। বলেই ওয়াশরুমে নিয়ে গেল। হেড শাওয়ার ছেড়ে দিতে ইয়াসের খুশি দেখে কে লাফিয়ে লাফিয়ে ভিজতে লাগল, তো কখনো আবার সেই পানি চেটে খেতে লাগল। তা দেখে ফারিসা কিছুটা বকা দিয়ে উঠল, ছি বাবা, এই পানি খেতে হয় না। তার বদলে ইয়াস এক গাল হেসেই উড়িয়ে দিল। গোসল শেষ করতেই ইয়াসকে রুমে বসিয়ে সামনে খেলনা দিয়ে বলল, তুমি এখানে বসে খেলো হে, আমি গোসল করে আসি। ইয়াস মাথা দুলিয়ে হ্যাঁ বললে ফারিসা গোসলে চলে যায়। প্রায় 20 মিনিটের মাথায় বের হয়ে আসলো পরনে তার কালো সুতার থ্রিপিস। থ্রিপিসটা পুরনো হলেও পরিপাটি বেশ। ফারিসা রুমে যেতেই দেখে ইয়াস চুপটি করে গাড়ি নিয়ে খেলছে, তা দেখে মুচকি হেসে উঠল। কলিং বেল বাজতেই ফারিসা ঘড়ির দিকে তাকালো, এই সময় তো তুবা আসবে না, তার তো ভার্সিটি যাওয়ার কথা। ফারিসা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলতেই সামনে দেখল এক অচেনা মেয়ে। মেয়েটার পরনের ড্রেস আপ দেখেই বোঝা যায় বড়লোক হবে সে। কে আপনি? দরজার ওপাশে থাকা মেয়েটা কিছুটা শান্ত গলায় বলল। সরিয়ে আসতে হলো একটু। শুনলাম তোমার নাকি 4.5 বছরের মতো বয়সের একটা ছেলে আছে। ফারিসা নিচু গলায় বলল, জি আছে। কিন্তু কেন আপু, কি হয়েছে? মেয়েটা ভ্রু নাচিয়ে কিছুটা খোঁচা মেরেই বলল, শুনলাম ওর বাবা নেই, কিভাবে চলে তোমার সংসার? ফারিসার বুকে বিঁধল যেন কথাটা। এমনভাবে অচেনা মেয়ের মুখে এমন প্রশ্ন শুনে কিছুটা বিভ্রান্তিতে পড়ল। ফারিসা প্রসঙ্গ বদলাতে বলে উঠল, আপনি কি এ বাড়িতে নতুন ভাড়াটিয়া? জি, আমারও ওই বয়সী ছেলে আছে বুঝলে তো। ওর বাবা আবার দুদিন পর পরই কত যে গেঞ্জি, প্যান্ট, জুতো, খেলনা কিনে তার ঠিক নেই। তাই ও একটা ছেড়ে আরেকটা পরে বাকিগুলো ফেলে দিতে হয়। ফারিসার মুখটা ছোট হয়ে গেল। ছোট্ট করে উত্তর দিল, ওহ, আপনি ভেতরে এসে কথা বলুন। মেয়েটা এক নজর ঘরের ভেতরে উকি মেরে দেখল, তারপর সরে এসে ব্যাগ থেকে কয়েকটা পুরনো গেঞ্জি আর প্যান্ট বের করে সামনে ধরে বলল, না থাক, নিচে ফেলে দিতেই গেছিলাম তো নিচের ফ্ল্যাটের মালিক বলল আপনাদের নাকি সেই কষ্ট। বাচ্চার জামাকাপড় কিনতে পারেন না, এগুলো রাখুন। ফারিসা এক নজর গেঞ্জিটার দিকে তাকাল। বেশ চকচকে করছে, নতুন মনে হচ্ছে একদম। এর আগেও একজন ভাড়াটিয়া এমন করে দিতে এসেছিল, তখন তুবা বেশ বকেছিল ফারিসাকে আর বলেছিল যেটুকুই হোক কম দামি হলেও নিজের টাকায় ছেলেকে জামাকাপড় দিবি, কিন্তু অন্যের জিনিস নিবি না। সেই থেকে ফারিসা কারোরটা নেয় না।
সবসময় কম দামে হলেও ফুটপাত থেকে কিনে শুধু ঈদে একটু ভালো দেখে কিনে দেয়। কিন্তু সব মায়েরাই তো চায় তার ছেলে দামি দামি পোশাক পরুক। সামনে থাকা গেঞ্জিটার দিকে হাত বাড়াতে গিয়েও বাড়াল না, নিজের ওড়না শক্ত করে চেপে ধরে স্বাভাবিক গলায় বলল, শুনুন আপু, কিছু মনে করবেন না, দিতে এসেছেন এর জন্য ধন্যবাদ, তবে তার মা আছে। আমি যথেষ্ট টাকা ইনকাম করি। আমার ছেলেকে কম দামি হলেও পোশাক কিনে দেওয়ার ক্ষমতা আছে, আপনি এগুলো ফিরিয়ে নিয়ে যান। মেয়েটা যেন কিছুটা অপমান বোধ হল। মুখ ভেঙচিয়ে পিছন ঘুরে যেতে যেতে বলল, আসলে লোকে ঠিকই বলে এসব গরিব লোকেরাই বড়লোকিদের মতো ফুটানি করে বেড়ায়। আশায় ভুল হয়েছে এখানে। আরও কত কি বলতে বলতে চলে গেল সে, তার ঠিক নেই। ফারিসা তা আর কানে করল না, দরজা আটকে দুফোঁটা জল ফেলল শুধু। গত 4 বছর আগে যখন ফারিসা তার মামা আর মামির সাথে থাকত, ইয়াসকে পেটে রেখে কি কষ্টটাই না তাকে ভুগতে হয়েছে তখন। দিনরাত খাটিয়েছে তারা, রান্না থেকে শুরু করে বাসন অবধিও তাকে দিয়েই পরিষ্কার করাত। ছোট থেকে মা বাবা হারানোর পর তাদের কাছেই বড় হয়েছে সে, তাই কখনো তাদের মুখের উপর কথা বলতে পারত না সে। ইয়াস হওয়ার 7 দিনের মাথায় তার মামা জোর করে তার বিয়ে ঠিক করে এক বয়স্ক লোকের সাথে। সেই রাতে না চাইতেও ফারিসা পালিয়ে শহরে আসে। একা একটা দুধের শিশুকে নিয়ে কোথায় যাবে তা তার জানা ছিল না। বাচ্চাকে নিয়ে একটা ফুটপাতেই ঠাঁই নিয়েছিল। শীতের সময় হওয়ায় বাচ্চার পরনে গরম কাপড় চোপড় দিয়েও হলো না, শ্বাসকষ্ট উঠে গেছিল এমন আলগা জায়গায় থাকায়। না পেরে যখন ফারিসা হসপিটালে যায় সেখানেই দেখা হয় জিসানের সাথে। জিসান ফারিসারই এলাকার ছেলে ছিল। মায়ের চাকরিতে বদলি হওয়ায় তারা ঢাকা শহরে এসেছিল। তার মা একজন ডাক্তার, মায়ের সাথে কোনো দরকারের জন্য দেখা করতে আসলে ফারিসার সাথে দেখা হয় তার। তারপর ফারিসার থেকে সবকিছু জানলে সে তার মায়ের কাছে গিয়ে সাহায্য নিয়ে কিছুদিন তার বাড়িতে রেখেছিল। জিসানের পরিবার তাকে বেশ আগলে রাখত, কিন্তু একটা ছেলের বাড়িতে এভাবে থাকতে ফারিসার খারাপ লাগত। তারপর জিসানের কাছে জোর করলে তুবার সাথে পরিচয় করিয়ে দেয়, সেই থেকে দুজন অন্য বাড়িতে ভাড়া থাকে। আর তার ক্যাফেতেই কাজ দেয় তাকে জিসান, যেন সে একটু ইনকামও করতে পারে। তারপর আস্তে আস্তে ভার্সিটিতেও ভর্তি হয় সে। আম্মুদিম, ছেলের ডাকে ফারিসা মাথা তুলে তাকিয়ে তারা গলায় বলল, আমি তো ভুলেই গেছিলাম, আমার সোনা ডিম খাবে। তুমি আরেকটু খেলো, আমি এই রান্না ঘরে গেলাম, এখনই হয়ে যাবে রান্না। বলেই দ্রুত রান্না ঘরে চলে গেল। গ্যাস অন করেই একটা কড়াই বসিয়ে 5টা ডিম সিদ্ধ দিল। পাশ ঘুরেই দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে আছে তার ছেলে। কি বাবা, এখানে এসো না, গরম, তুমি ঘরে যাও। ইয়াস হাতে থাকা ছোট্ট গাড়িটা নিয়ে এগিয়ে এসে মায়ের ঠিক পাশে দাঁড় হয়ে বলল, না আমি এখানে থাকি একটু। ফারিসা মুখ কুঁচকে বলল, এখানে অনেক গরম যে। ইয়াস শুনল না, বরং মায়ের থেকে একটু দূরে গিয়ে ফ্লোরে বসে পড়ল। তা দেখে ফারিসা একটা টুল এগিয়ে দিয়ে বিড়বিড়িয়ে বলে উঠল, একদম বাবার মতোই জেদি। এই নাও, এটাতে বসো চুপটি করে। শেষ কথাটা একটু জোরেই বলল, তা শুনে ইয়াস চুপ করে টুলে বসে গাড়ি নিয়ে ফ্লোরে খেলতে লাগল। ফারিসা এক নজর সেদিকে তাকিয়ে ফের রান্নায় মনোযোগ দিল। ইয়াস গাড়ি নিয়ে খেলতে খেলতে হঠাৎ চোখে পড়ল পাশেই তাকের নিচে ফ্লোরে একটা সাদা বয়েম রাখা। মায়ের দিকে এক নজর তাকিয়ে উঠে গিয়ে বয়েমটা নিয়ে আবার টুলে এসে বসল। তারপর তার মুখটা খুলতেই দেখল সাদা ময়দা, তা দেখে যেন ইয়াসের মুখ চিকচিক করে উঠল খুশিতে। ভেতরে তার ছোট্ট হাতখানা ঢুকিয়ে ময়দা বের করে মুঠো করে মুখ নিল। খেতে বেশ মজায় লাগল তার কাছে। এর মাঝে কয়েক মুঠো খেয়েছে কে জানে, আর শুধু খায়নি সে, চারপাশে ছড়িয়েছে, এমনকি তার মাথার চুলে অবধিও উড়ে পড়েছে তা। জামাকাপড়ের অবস্থাও খারাপ। ফারিসা রান্না করছে আরামে। মশলা কষিয়ে পানি দিতেই ছেলের কাশির আওয়াজ পেয়ে পিছন ঘুরতেই অবাক হল। ছেলের অকাম দেখে কপাল চাপড়ে দ্রুত গ্যাস আস্তে দিয়ে নিচে বসে পড়ল আর ছেলের জামাকাপড় ঝাড়তে ঝাড়তে বলল, এই দুষ্ট, এই জন্য রান্না ঘরে এসেছ তুমি? কি করেছ তুমি এসব? তোমাকে আবার গোসল করাবো কি এখন আমি? শেষের কথাটা কিছুটা ধমকিয়ে বলে উঠল। ইয়াস মায়ের ধমকানো শুনে এবার ঠোঁট ফুলিয়ে উঠল। শব্দ করে কেঁদে উঠতেই ফারিসা ফোঁস করে শ্বাস ছেড়ে ছেলেকে কোলে তুলে কান্না থামাল। রান্নাটা ঢেকে চুলার আঁচ আরেকটু কমিয়ে রুমে নিয়ে গেল। ওয়াশরুমে গিয়ে গা মুছিয়ে আবারও জামা পাল্টে দিল, তারপর ঘরে বসিয়ে দিয়ে রান্নাঘরে এল। ফ্লোরে এক নজর তাকালো, প্রায় 2 দিনের ময়দা নষ্ট করেছে তার ছেলে, তা দেখতেই হতাশ হল। তারপর পরিষ্কার করে ফের রান্না করতে শুরু করল। সকাল গড়িয়ে বিকেল হতে চলল। ইরাদ লম্বা শাওয়ার নিয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়েছিল, সেই সময় আর উঠল সবেমাত্র।
সোজা উঠে ফ্রেশ হয়ে রুমে এসেছে, কাবার থেকে একটা সাদা গেঞ্জি বের করে পরল কালো ট্রাউজারের সাথে। তার মা লাগেজ থেকে সব জামাকাপড় বের করে কাবাটে সুন্দর করে রেখে গেছে। বেডের উপর বসে ইরাদ কাউকে ফোন দিতেই ওপাশ থেকে কিছু বলে উঠলে ইরাদ বাঁকা হাসি দিয়ে বলল, ওকে এইটুকুই প্রয়োজন ছিল, তুমি এখন নিজের কাজে যেতে পারো। বলেই ফোন কেটে দিল, তারপর রুমে থেকে বেরিয়ে নিচে চলে গেল। নিচে নামতেই দেখতে পেল বাড়ির মেয়েরা বিকেল হওয়ায় সবাই লিভিং রুমেই বসেছিল, সাথে ইভানও। সিঁড়ি দিয়ে নামতে নামতে তার মুখ যেন গম্ভীর হয়ে এলো সামনে থাকা মেয়েটাকে দেখে। লিভিং রুমে আয়েশার সাথে বসে আছে কাবিশা খান। কাবিশা খান এর বাবা কাশেম খানের সাথে ইমদাদুলের পরিচয় সেই অনেক বছর আগ থেকেই, যখন সবেমাত্র বিজনেসে হাত দিয়েছিল ঠিক তখন থেকেই। কাশেম খান ঢাকা শহরের বেশ নামকরা বিজনেসম্যান, সাথে তার জমিজমার অভাব নেই। তার যা জমিজমা আছে সে বসে খেলেও ফুরোবে না। কাশেম খান এর সন্তান বলতে শুধু এই কাবিশাই, এরপর আর তার স্ত্রীর কোনো সন্তান হয়নি, তাই কাবিশার যেন আদরের শেষ নেই। কাবিশা ভীষণ মডার্ন আর ন্যাকা হওয়ায় ইরাদ কখনো দেখতে পারে না তাকে, কিন্তু তার দিদার মতলব বুঝে উঠতে পারে না একে কেমনে পছন্দ হয় তার। ইমদাদুল আর তারেক ছেলের জন্য বসে থেকে থেকে আর না পেরে দুজনেই হাঁটতে বের হয়েছে। ইমদাদুল এর ডায়াবেটিসের কারণে বিকেল হলেই হাঁটতে বের হয়, ছুটির দিনে সাথে তারেকও যায়। ইরাদকে ভার হওয়া মুখ নিয়ে নামতে দেখে ইভা বুঝল কারণটা, দ্রুত শিউলিকে ডেকে বসল। শিউলি ফলের জুস নিয়ে আসত এক গ্লাস। শিউলি হুড়মুড়িয়ে দ্রুত জুস নিয়ে ডাইনিং টেবিলের উপর রাখল। ইরাদ টেবিলের দিকে এগিয়ে যেতেই কাবিশার চোখে পড়ল। কাবিশা আয়েশার সাথেই গল্পে মজে ছিল তখন। ইরাদকে দেখে দ্রুত উঠে এগিয়ে আসল। ইরাদ, কত বছর বাদে দেখা হলো তোমার সাথে। হ্যান্ডসাম হয়ে গিছো দেখছি। তো কেমন আছো তুমি? ইরাদ গম্ভীর কণ্ঠে ছোট্ট করে বলল, ভালো। কাবিশা আরেকটু কাছে এসে দাঁড়াতে গেলে ইরাদ পিছনে সরে যায়। কিছুটা গরম চোখে তাকালো এবার কাবিশার দিকে। কাবিশার পরনে একটা টপস আর জিন্স, চুলগুলো কালার করা কিছুটা লালচে রঙের, আর মুখে সাজ তো আছেই। ইরাদ এক হাত পকেটে গুজে সোজা হয়ে টেবিল থেকে জুসের গ্লাসটা হাতে নিতে নিতে দূর হতে এক নজর ইভানের দিকে তাকাল। ইভান তখন তাদের কথোপকথন শুনতে ব্যস্ত, ভাইকে তাকানো দেখে সেও নজর পড়লে ইরাদ এক চোখ মারে, আর তাতেই ইভান বুঝল ভাই কি বুঝাইতে চাচ্ছে। ইভান ফোনটা পকেটে রেখে সোজা উঠে টেবিলের পাশে দাঁড়িয়ে পানির গ্লাসটা নিয়ে পানি খেতে খেতে দাঁড়াল। ইরাদ জুসের গ্লাসটা মুখে ধরে খেতে শুরু করল কাবিশার মুখোমুখি হয়ে, আর সেই সুযোগে হুট করেই ইভান সুর টেনে বলে উঠল, বেইবি। হুট করে কাবিশার ডাক ইভানের মুখে শুনে মুখের জুস সব বেরিয়ে এলো ইরাদের মুখ থেকে। ছিটকে গিয়ে পড়ল কাবিশার মেকআপ করা মুখের উপর। কাবিশা হতভম্ব হয়ে মুখ খিচড়ে ফেলল। তা দেখে দ্রুত ইভা টিস্যু নিয়ে এগিয়ে এসে কাবিশার মুখ মুছতে মুছতে বলল, ইরাদ, কি করলি তুই? দেখে খাবি তো। আর ইভান মস্করা করার জায়গা পাস না, খাওয়ার সময় এমন মজা করে কেউ। ইরাদ বাঁকা চোখে ভাইয়ের তাকিয়ে ব্যঙ্গ হাসি দিল আড়ালে, তারপর সোজ হয়ে কাবিশাকে বলল, আইম সরি কাবিশা, এটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল, বুঝতে পারিনি। কাবিশার যেন গা গুলিয়ে এলো। ইভার থেকে এক প্রকার টিস্যু কেড়ে নিয়ে নিজেই মুখ গলা মুছতে শুরু করলে পাশ থেকে ইভান ভাবান্তর হয়ে বলল, আপায় আপনি কয় কেজি ময়দা মাখছিলেন, উঠে গেল যে। কাবিশা ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে উঠল, দিদা দেখো, তোমার বাড়ির ছেলে আমাকে অপমান করছে। ইরাদ, তুমি কি করলে? এটা ঠিক। আমাকে আবার শাওয়ার নিতে হবে, ও মাই গড। বলেই গেইটের দিকে যেতে লাগলে আয়েশা বসা থেকে দাঁড়িয়ে বলে উঠল, মা খারা কয়, যাস তোমার ড্রেস পর, ওটা পাল্টে। নো ওয়ে, অন্যের জিনিস আমি পরতে পারবো না। আমি বাড়ি গেলাম, এখন আবার আসব পরে। বলেই চলে গেল। তার যাওয়ার পানে তাকিয়ে ইরাদ সূক্ষ্ম হেসে চেয়ার টেনে বসল আর বলল, আম্মু খাবার দাও, খিদে পেয়েছে। ইভা ছেলের কথা দ্রুত কিচেনে চলে গেল। ইভা যেতেই আয়েশা এগিয়ে এসে ইরাদকে বলল, ইরাদ, এই কামটা তুমি ঠিক করলা না। এখনো সময় আছে, ওকে ধরে রাখো, তোমারই লাভ হইব, বুঝলা। ইভান তার দিদার রাগত্বিত মুখ দেখে পাশে থাকা সাবাহকে বসে থাকতে দেখে ডেকে বসল, এই কানি একটা গান শুনবি। ইভানের ডাকে সাবাহ সহ পাশে থাকা তোমাও মুখ তুলে তাকাতে ইভান ঝরা কেশে নাচতে নাচতে গেয়ে উঠল, খুকুমনি যায়, লাল চুল মাথায়, বুড়ি দাদি সবসময় উকি মেরে চায়। ইভানকে গানের এমন দফারফা করতে দেখে সাবাহ আর তমা হাসতে হাসতে শেষ, আর আয়েশা ক্ষেপে মুখ ভেঙচিয়ে বলল, দিলি তো মেয়েটার মন ভেঙে, নিজে তো একটা ধরতে পারিস না, ভাইকেও দিলি না। ও মেয়ে কি আর আসবে না? আসলে তোর ঠ্যাং ভাঙব বলে দিলাম।
ইভান দিদার দিলে তাকিয়ে কেবল দাঁত কেলিয়ে হাসল শুধু। আয়েশা মুখ ঘুরিয়ে সোফায় গিয়ে বসে পড়ল। ইরাত খেতে শুরু করলে ইভান চেয়ারে বসে বলল, আজ বের হবে কোথাও ভাইয়া? না আজ আর না। কাল বের হব কেন? এমনিতেই আমি তাহলে গেলাম ঘুরে আসি। বলেই ইভান চলে গেল। বের হওয়ার আগে দিদাকে আরও কত যে রাগিয়ে গেল কে জানে তা। ইভানের প্রতিদিনের অভ্যাস একটা দিদাকে জ্বালানো। সকাল সকাল হতেই তুবা আর ফারিসা বসল বেলকনিতে। তখন বাজে সবেমাত্র সকাল ৭টা। ফারিসা কিছুক্ষণ আগে রুম থেকে ঘুরে এসেছে, ইয়াশ এখনও ঘুমোচ্ছে। ১০টার দিকে তাদের ক্লাস টেস্ট পরীক্ষা, তাই দুজনেই সাজেশন নিয়ে বসেছে পড়তে। তুবা ফারিসাকে বলল, আচ্ছা তাহলে যাওয়ার সময় ইয়াশকে জিসানের কাছে রেখে যাস, ওর তো পরীক্ষা নেই। আমি ক্যাফেতে কিছু দিন ছেলেকে আর রাখতে চাচ্ছি না আপাতত। যাওয়ার আগে বাড়ির মালিকের কাছেই রেখে যাব, ২ ঘন্টার ব্যাপার রাখবে ওরা। তুবা মুখ কুঁচকে তাকালো আর বলল, ওই বুড়িকে আমার ভালো লাগে না একদমই। ওকে এভাবে রাখিস না। কেই বা আছে আমার বল? কাকে ভরসা করব? তুবা আর কিছু বলল না। কয়েক সেকেন্ড নীরবতা বিরাজ করল। সত্যি তো ঠিকই বলেছে, ওর আসলেই কেই বা আছে, শ্বশুর বাড়ি থেকেও নেই, আর নিজের রক্তের বলতে কেবল শুধু তার সন্তানই আছে। ভয় পাচ্ছিস তুই ভাইয়ার জন্য? ফারিসা মুখ তুলে তাকালো আকাশ পানে। ছলছল নয়নে তাকিয়ে নরম গলায় বলল, ইয়াশকে আমি দিতে পারব না তুবা। এখানে ভাইয়ার দোষও বা কোথায় তুই বল? ভাইয়া তো জানত না তুই কেন এমন করেছিস, আর তুই যেভাবে কথা শুনিয়েছিলি তাতে যে কেউই রাগ করার কথা। ফারিসা তুবার দিকে তাকিয়ে ভেজা গলায় বলল, সে ছেলে মানুষ তুবা, বুঝদার ছিল। তারও ভাবার দরকার ছিল, কেন হুট করে একটা মেয়ে তাকে বেকারের খোঁটা দিল, তার ভাবা উচিত ছিল তাই না? উল্টো উনি কি করল, পরের দিনই দেশ ছাড়ল, তারপর থেকে না নিল খোঁজ আর না দিল একটা ফোন। এখানে আমার রাগ করাটাও কি স্বাভাবিক না বল? আচ্ছা তুই কার বুদ্ধিতে এই কাজ করলি বলতো? গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।